নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, মাত্র কয়েকদিন আগেও চিন্তা করি নাই যে ইউনূসের পতনটা এত তাড়াতাড়ি হবে। ভেবেছিলাম যে পতন তো হবে, এটা নিশ্চিত, কিন্তু এই পতনটা যে এত তাড়াতাড়ি হবে এটা চিন্তা করি নাই। ভাবছিলাম যে হয়তো এই লোকটা এইভাবে মারা যাবে, মারা যাওয়ার পরে মানে তাকে ইতিহাস অন্যভাবে মূল্যায়িত করবে। আজকে যেই শান্তিতে নোবেল পাওয়া বা বাংলাদেশিরা যেইভাবে তাদের পয়গম্বরের মতো ভাবে, সেই ন্যারেটিভটা তার থাকবে না এবং একটা আফসোস আমাদের মধ্যে থেকেই যেত, কিন্তু বিষয়টা সেটা না। বিষয়টা এখন দেখা যাচ্ছে যে পতন ধরে গেছে, পতন অবশ্যম্ভাবী এবং এর নিদর্শন আমরা চারিদিকে পাচ্ছি। দর্শক, আপনারা দেখবেন যে যখন নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে যায়, যখন নিজের ছায়াকেই আপনি ভয় করা শুরু করবেন, তখনই বোঝা যাবে যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনার ব্রেইনে পচন ধরে গেছে, আপনি বেপরোয়া হয়ে গেছেন। তো আপনারা লক্ষ্য করেছেন যে এই গতকাল হাসনাত আবদুল্লাহ তো মেরি নূরজাহানকে নিয়ে একটা কড়া মন্তব্য করেছে। মেরি নূরজাহান আপনারা জানেন গ্রামীণ ব্যাংকে ইউনূসের 50 বছরের বান্ধবী এবং কোনো যোগ্যতা ছাড়াই শুধুমাত্র আত্মীয় এবং বান্ধবী কোটায় তিনি মানে কোটা বিরোধী আন্দোলনের এই সরকারে তিনি ঢুকে পড়েছেন এবং এই আত্মীয় এবং বন্ধুবান্ধব কোটা এনজিওর কোটায় পুরা সরকারটাই তার আমরা জানি। তো এটা নিয়ে কথা হয়েছে, কথা উঠেছে, এটা খুবই আমরা এটা চিন্তাও করি না এতদিন, বাট ইট ইজ হ্যাপেনিং। এবং এটা হবার কারণ হলো যে সরকারের এখন লেজে গোবরে অবস্থা, এখন চামচিকাও লাথি মারতে চাইতেছে। আপনারা দেখতেছেন যে এই গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেইখানে বলেছিলাম যে এই পাইলট গত 5 বছরে কিছু শিখেনি। সুতরাং যখন তাকে একটা সার্টিফিকেট দিয়ে অটো পাস দিয়ে যখন তাকে বিমান দিয়ে নামিয়ে দিল, তো সে কিন্তু বিমান দিয়ে উড়েছে ঠিকই, কিন্তু নামতে পারে নাই, বুঝলেন তো? তো এরকমই বাংলাদেশের যেই বর্তমান প্রজন্ম, তারা উঠছে ঠিকই, স্বপ্ন দেখছে, কিন্তু শিখছে না কিছু, এবং এই স্বপ্নগুলি আকাশ থেকে ধপাস করে পড়ে যাচ্ছে। এইটাই হলো জাতির ভাগ্য। এবং এই সরকার নানান তরিকা দিয়ে এই পর্যন্ত মানে প্রায় একটা বছর চলে আসছিল, নানান ভোগাবাজি ভাওতাবাজি সব কিছু আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিয়ে। তো এইটা বোধহয় আর চালাতে পারছে না, যে এই বিমানটাও আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট শেখ হাসিনা ভূপাতিত করেছে, এটা বোধহয় চালাতে পারেননি। এবং কি কৌশলে তারা দেখেন এই লাশ গায়েব, ছোট ছোট লাশ গায়েবের জন্য তাদের কত কসরত, কিন্তু লাভটা কি কারণে? এভরিথিং ইজ গুড দেখাতে চাচ্ছে। সেই গুজবের মতো যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হয়, এটা নাকি গুজব, এবং এই সংখ্যালঘু হিসাবে কাউকে আক্রমণ করা হয় না, আক্রমণ করা হয় স্বৈরাচারের দোসর হিসাবে, রাজনৈতিক কারণে। কিন্তু এই বয়ানটা বোধহয় আর টিকতেছে না। তো দেখেন সরকার কি পরিমাণে দিশেহারা, টালমাটাল তাদের, এবং ইউনূস যে কি পরিমাণে একটা জঘন্য পাশবিক পৈশাচিক একটা লোক, তার মধ্যে যে অনুভূতি, দুঃখ, মায়া, মমতা কিচ্ছুর লেশমাত্র নাই, এটা কিন্তু আমরা বুঝে গেছি। দেখুন এই উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান ভূপতিত হওয়ার পরে এই যে এতগুলি নিরপরাধ নিষ্পাপ শিশু, সবাই শিশু, বালক বা বালিকা, এর বেশি না, তো এই যে এতগুলি মানুষ মারা গেল, তো সেইখানে তাদের কোনো বার্তায় তাদের প্রতি শোকটাও আমরা দেখি নাই, কিন্তু তিনি শুরু করেছেন টাকা চাওয়া জনগণের কাছে, মানে টাকার ধান্দা, মহাজনের যেই একটা ধান্দা থাকে সেইখানে তিনি ফেল করেন নাই। রক্ত চাওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু টাকা চাওয়াটা মোটেও ঠিক হয়নি।
এবং সেটা যখন জনগণ যখন ধরিয়ে দিয়েছে যে যে এই অবস্থায় যেখানে মানুষের চারিদিকে শোকের মাতম, সেইখানে টাকা চাওয়াটা কতটুকু গর্হিত, তো এটা দেখে তখন আবার সেই পোস্টটা সরিয়ে নিয়েছে। কিন্তু অন্তরে তো সেই টাকার লোভটাই, পুরা জিনিসটাই তো টাকা টাকা আর টাকা। সেই লোভে পড়েই কিন্তু ইউনূস এসেছে এবং তার এই যাবৎ দেশের তো 12টা বাজিয়েছে। কিন্তু এই কালকে আমি দেখলাম রুমিন ফারহানা বলেছে যে আওয়ামী লীগ সরকার 15 বছরে বা রাজনীতিবিদরা দুর্নীতি করতে বা শত শত কোটি টাকা কামাই করতে লাগে 15 বছর। আর এই শেষরারা এতই পরিপক্ক, সুদীরা মহাজনরা, যে তাদের 2-3 মাসেই তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে দিতে পারে। এইটাই হলো পার্থক্য। পার্থক্য তো অবশ্যই আছে। তারপরে দেখলেন যে এইখানে এই যে এই উদ্ধার কাজে যেই গাফিলতি বা উদ্ধার কাজে যে আমরা অসামঞ্জস্যতা দেখেছি, সে দক্ষতার অভাব দেখেছি, সেইটাকে সামাল না দেওয়ার চেষ্টা না দিয়ে বরং তারা রাজনৈতিক কিভাবে ফেস বাঁচানো যায়, জনগণের কাছে একটা রোজি পিকচার তুলে দেওয়া যায়, সেইটা নিয়ে তারা কিন্তু যমুনাতে বৈঠকে বসেছে। এবং 4টি বৃহৎ দল, তাহলে 4টি বৃহৎ দল কারা কারা সেই যমুনায় সাক্ষাৎ পেয়েছিলেন? সেইখানে যমুনায় সাক্ষাৎ পেয়েছিলেন এনসিপি, সেইখানে যমুনায় সাক্ষাৎ পেয়েছিলেন বিএনপি, সেখানে সাক্ষাৎ পেয়েছিলেন ডাক পেয়েছিলেন জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন। সম্ভবত এই 4টি ইসলামী আন্দোলনের কত বড় দল আমি জানি না। তো জামাতে ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের 2য় বৃহত্তম দল। এনসিপির রেজিস্ট্রেশনই নাই এবং এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, তাদের রেজিস্ট্রেশন নাই, কিন্তু তারা বড় দল হিসাবে সেইখানে গেছে। এবং আমরা সেখানে একটা অদ্ভুত জিনিস দেখেছি যে সকল দলের লোকজনের গলায় ঝুলানো ছিল ভিজিটর কার্ড, আর কি পাস যেটাকে বলে, তাদের যাইতে পাস লাগে। কিন্তু সেই ন্যাশনাল ক্রিমিনাল পার্টির নেতাদের কারো গলায় কোনো পাস লাগে না। তাহলে বোঝা যাচ্ছে যে সরকারি দল কারা। এবং এইখানে অন্যান্য 3 দলের লোকজন অতিথি ছিল, আর এনসিপি ছিল হোস্ট। তারা ছিল হোস্ট, গৃহস্বামী, অর্থাৎ সরকারি দল এনসিপি, তাদের এই পাস টাস লাগে না, কারণ নিজের বাড়িতে তাদের যেতে তো তাদের আইডি লাগে না, তারা তো যমুনার দখলে। এবং তারা এই ইউনূসের নিয়োগকর্তা, সেটা তো আমরা আগেই জেনেছি। অথচ এই দলটির নিবন্ধনই নাই, কিন্তু সে বড় দল। তো এর মধ্যে সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই 4টি দলের সাথে আলোচনা করে এবং সেই আলোচনার ভিডিও কিন্তু এসেছে বিভিন্ন মিডিয়াতে, আমরা দেখেছি যে কি হাস্যরস হট্টগোল তারা করতেছে। ওইখানে কোনো তাদের মধ্যে শোকের লেশমাত্র নাই। এই যে এতগুলি মানুষ, এতগুলো পরিবার, মা বাবা তাদের সন্তানদের হারিয়েছে, সেইখানে তাদের মধ্যে কোনো শোক নাই। তারা হাসি ঠাট্টা করতেছে, মানে পানাহার করতেছে, চিন্তা করেন। এবং সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ইমেজ বিল্ডিংয়ের কাজে লিপ্ত হয়েছে। সেখানে এই হত্যা আমি বলবো এইখানে ডেফিনেটলি এটা ডেলিভারেট, যে এই লোক শুধু উঠতে শিখেছে, নামতে শিখে নাই। সো দ্যাটস ডেফিনেটলি এ কিলিং মিশন। তো এইটার প্রতি আলোচনা না করে তিনি বললেন যে তোমরা যে আমার সমর্থন করো, দলগুলি যে আমাকে সমর্থন করছে, এইটা আরেকটু দৃশ্যমান হওয়া উচিত। তো দৃশ্যমান কিভাবে হওয়া উচিত মানে আমি জানি না। এবং সেইখানে তারা সিদ্ধান্তও নিয়েছে যে সরকার আরও কঠোর হবে, অর্থাৎ এই বাচ্চা টাচ্চা যারা নাকি এগুলি আসল কথা বলবে যে লাশ গায়েব করতেছে কেন, এটা করা যাবে না, তাদেরকে আরও পেদানি দিতে হবে। এবং পেদানি অলরেডি দিয়েছে এবং আমরা সেটা সচিবালয়ে দেখেছি। সচিবালয়ে কিন্তু সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে, কাঁদানে গ্যাস ছুঁড়েছে, মারধর করেছে এবং 50-60 জন এই কারণে হাসপাতালে নিতে হয়েছে। এবং তারপরে দেখা গেছে যে 1200 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, অজ্ঞাতনামা। তো এই 1200 জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা হয়েছে, কিন্তু আমরা দেখব যে বেছে বেছে আওয়ামী লীগকে ধরবে অথবা ছাত্রদেরকে ধরলে তাহলে তো তাদের জারি জুরি আমরা স্পষ্টভাবেই বুঝবো যে যেই ছাত্রদের উপর ভর করে তুমি
গদিতে এসেছো, এখন গদি রক্ষার জন্য সেই ছাত্রদেরকেই আবার তুমি চাবুক চালাচ্ছ, মারপিট করছো। অর্থাৎ তুমি সেই শেখ হাসিনাকে যেটা স্বৈরাচার বলেছিল, ফ্যাসিস্ট বলেছিল, তার চাইতে বড় স্বৈরাচার তুমি। এবং আজকে কিন্তু আকাশে বাতাসে প্রকম্পিত হচ্ছে যে এই শেখ হাসিনার সরকার বারবার দরকার। এতে করে কিন্তু ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের ঘুম হারাম হয়ে গেছে, যে জনগণ তো আমাদের বিষয়টা বুঝে গেছে। এখন কিন্তু এককাট্টা হয়েছে এখন তারা, যে আমাদের উপায় নাই, আমরা যদি ফেল করি তাহলে উপায় নাই, বাথরুমেও লুকিয়ে থাকতে পারবো না, এটা তারা বুঝে গেছে। এখন তারা এই যে মামলা দিছে, ঘুরে ফিরে সেই আওয়ামী লীগের ধরপাকড় হবে। সব কিছু আওয়ামী লীগ, আপনি দেখবেন যত মব হয়, যত ইনজাস্টিস হয়, যত খুন খারাপি, যত কিছু হচ্ছে, আপনি দাড়ি টুপিওয়ালা দেখবেন কিন্তু দোষ হয়ে যাবে আওয়ামী লীগের। তা এই হচ্ছে জিনিস। এবং তিনি সেই সভায়, সর্বদলীয় সভায় বা 4 দলীয় সভায় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, কোন ষড়যন্ত্রটা দেখেছে? বিমানটা ফালাই দেওয়া কি ষড়যন্ত্র? এই যে ছাত্ররা তাদের ন্যায্য দাবি নিয়ে যে সচিবালয় ঘেরাও করছে, এটা কি আওয়ামী লীগের ষড়যন্ত্র? তাহলে বিষয়টা কেমন হইল? তো ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা এই জুলাই আন্দোলন করছিল, সেইটাও আওয়ামী লীগের ষড়যন্ত্র ছিল, পরাজিত শক্তির ষড়যন্ত্র? অবশ্যই সেটা রাজাকারদের ষড়যন্ত্র আমরা দেখেছি। তা এখন তোমাদের লোকেরাই তো, ছাত্ররা তো সব তোমাদের, এটা আওয়ামী লীগের ওপর এদেরকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে সে এখন ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে এই স্বৈরাচার, সে ক্ষমতায় ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতেছে। এবং তিনি বলেছেন যে পতিত স্বৈরাচার ফিরে আসতে চাইলে সবাই মিলে প্রতিহত করতে হবে, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। তো এখন এই পর্যন্ত আমরা কিন্তু আওয়ামী লীগের কোনো কিছুই দেখি নাই, নাথিং। যা করার তোমরাই করছো। এখন খালি দোষ হচ্ছে ওই যে ডেভিলদের, খালি আওয়ামী লীগের দোষ। এখন বোঝা যাচ্ছে যে তোমার সাথে বনলে ঠিক আছে, সব তোমার লোক, আর তোমার সাথে যখন বনবে না, জনগণ যখন কথা বলা শুরু করবে, তখন বলবে যে এটা স্বৈরাচারের নীল নকশা। আচ্ছা, তাহলে এই স্বৈরাচার যদি এখনও এইভাবেই তোমাকে আতঙ্কের মধ্যে রাখতে পারে, তাহলে তুমি কি সিরুটা? তোমার তো এখানে থাকার কোনো প্রয়োজন নাই। তো দেশটা কিভাবে চলতেছে আপনাদেরকে একটু আলামত দেখাই আর কি। তো আপনারা চিন্তা করে দেখেন যে গতকালকে রাঙ্গুনিয়াতে, চট্টগ্রামের রাউজান্না রাঙ্গুনিয়া থেকে একটা ডাকাতির ঘটনা ঘটেছে। এবং ডাকাতি হওয়ার পরে সেটা একটা বৌদ্ধ পরিবারে। তো সেই ডাকাতির পরে সাংবাদিক সেখানে গিয়েছিল, এবং সেই গৃহকর্ত্রী তিনি বলেছেন সাংবাদিকদেরকে, প্লিজ কিছু লিখিয়েন না, আমাদের মেরে ফেলবে। এবং সেই ডাকাতিটা হয়েছিল সোমবার দিবাগত রাত 1:30টার দিকে। ডাকাত হানা দিয়েছে এবং ডাকাতের দল বাড়ি থেকে নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। কিন্তু পুলিশের কাছে এই পরিবারটি কোনো অভিযোগ দায়ের করতে চায় না। তারপরে এই সাংবাদিকরা সেখানে পৌঁছলে সেই গৃহকর্ত্রী 60 ঊর্ধ্ব মহিলা, তিনি বলেছেন যে প্লিজ আপনারা কিছু লিখিয়েন না, পরে ওরা আমাদের মেরে ফেলবে, আপনারা লিখলে আমাদের নিরাপত্তা দেবে কে? যা হওয়ার হয়েছে আমরা পুলিশকে জানাবো না। চিন্তা করতে পারেন যে কি একটা অবস্থার মধ্যে দেশ থাকলে জনগণ, ভুক্তভোগীরা পুলিশের ওপর ভরসা করতে পারে না, সরকারের ওপর ভরসা করতে পারে না। একটু চিন্তা করে দেখেন। তারপরে আজকে আরেকটা মজার বক্তব্য আমরা শুনেছি, সেটা হলো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, তিনি আইন ও সালিশ কেন্দ্রের, তিনি বলেছেন যে বাংলাদেশে এখন কোনো ভয়ভীতি নেই, এমনটা কেউই বলতে পারবে না। ভয় বিচার ব্যবস্থার ভেতরেও আছে, বাইরেও আছে। বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে। কোনো একটা গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ, সে বিচারপতির আর কোনো ভবিষ্যৎই নাই। এমন ভয়ের পরিবেশে কে ঠিক মতো রায় দেবে বলুন তো? রায় তো দূরের কথা, আদেশই বা কে দেবে আপনার? এবং এটা কিন্তু একদম সঠিক কথা, এই কারণে এইখানে যে মবের যেই সংস্কৃতি শুরু হয়েছে, আপনি একটা শুরু করে দিলেই সেটা সত্য মিথ্যার যাচাইয়ের দরকার নাই। সরকার কিন্তু চলতেছে বাই মব, বাই ডিক্রি, বাই ফতোয়া,
হোয়াট এভার দে সে দ্যাট ইজ দ্য রুল। এইখানে আর্মি, মিলিটারি, ইউনুস, নুনুস এইগুলির কোনো বেল নাই। বেল হয়েছে মব, দাড়ি টুপিওয়ালা মব, তারা যেটা ফতোয়া দেবে সেইটাই কিন্তু বাস্তবায়ন হবে, এবং সেইটা সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু চলে গেছে। কারণ তারা রায় দেওয়ার আগে 25 বার ভাবে যে আমি এই রায় দিলে কি আমি থাকতে পারবো কিনা। তারপরে আরেকটা মজার বিষয় শুনলাম গত কয়েকদিন আগে, ইকোনমিস্ট দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে এত নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ সরকার আমি কখনো দেখিনি। আচ্ছা, তো কী বিষয়ে এই সরকারকে নিরপরাধ, নির্দোষ এবং নিষ্পাপ বলেছেন? তিনি বলেছেন যে আমরা এখানে বসে এত কিছু বুঝি, আর ওনারা সরকারে থাকা ব্যক্তিরা আর কি বুঝেন না। আমার কাছে তো এটা আশ্চর্য লাগে। এই জন্যই বললাম এত নির্দোষ, নিরপরাধ ও নিষ্পাপ সরকার আমি দেখি নাই। বর্তমানে শুল্ক নিয়ে আলোচনায় আমরা একটা কর্দমাক্ত অবস্থায় রয়েছি, তবে সবাই মিলে ওই ঘাটতি পূরণ করতে পারবো এই ভরসায় আছি। তো দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন যে কোনো দুর্বল সরকার সফল দর কষাকষি করেছে, এই ইতিহাসে এরকম নজির নাই। একটি অসমন্বিত বা সরকার তার সবচেয়ে বড় সুযোগগুলি কাজে লাগাতে পেরেছে এমন ইতিহাসও খুব নেই। এটি এমন এক সমন্বয়হীন সরকার যার বিভিন্ন কাজের নেতৃত্বে কে আছেন এটা বোঝা যায় না। এছাড়া এ ধরনের সরকারের রাজনৈতিক বৈধতা না থাকলে সেটিও বড় দুর্বলতার অংশ। বর্তমানে যেহেতু সরকার দুর্বল, সেহেতু শুল্কের আলোচনায় দুর্বলতার ঘাটতি পূরণ করতে বিশেষজ্ঞ ও অংশীজনদের সম্পৃক্ত করা প্রয়োজন ছিল, সেটি হয়নি। তিনি বলেন, আমি একাধিক সরকারের সঙ্গে কাজ করেছি। আগের সরকারের সমস্যা ছিল তারা হয়তো কোনো বিষয়ে জানতো না, এরপর আমরা কিছু নিয়ে গেলে ওনারা বলতেন, ও তাই নাকি, আচ্ছা আমাদের পরামর্শগুলো দেন, বাস্তবায়ন করি। আর এখনকার সরকারের কাছে গেলে তারা বলে, এগুলি তো সব জানি, এসব নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। তো যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে শুল্কের বাইরেও বিভিন্ন অশুল্ক বিষয় রয়েছে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এখানে শুধু অর্থনীতি না, এর সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, ভূরাজনীতি জড়িত রয়েছে। ফলে এটিকে যারা শুধু একটা শুল্ক সমস্যা হিসাবে দেখেন তারা ঠিক দেখছেন না। কিন্তু দর্শক, এই দেবপ্রিয় ভট্টাচার্যের কথাকে আমি খুব একটা আমলে নেই না, কারণ তিনি সুবিধাবাদী কথা বলেন। তো তিনি কিন্তু ওই শেখ হাসিনার পতনের পরে দেদারসে শেখ হাসিনাকে তিনি স্বৈরাচার বলেছেন, ফেজিস বলেছেন, এগুলো বলে এসেছেন, দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, নানান কথাবার্তা। ইভেন তিনি ফরমাইশি রিপোর্টও পেশ করেছেন তার সংগঠন থেকে। এখন অবস্থা একটু খারাপ দেখলে নরমে গরমে কিন্তু এই সরকারের বিরুদ্ধে একটু বলতে চাচ্ছেন যে আরে আমি তো বলেছি, মানে উকুল দুকুল রাখি, মানে এই বিষয়টা ওনারা খুব পারেন। সুতরাং তাদের কথার যে কোনটা রিয়েল কোনটা আনরিয়েল সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, এতগুলি সমস্যার মধ্যে আমরা দেখলাম যে ইউনুসের প্রায়োরিটি কোথায়? প্রায়োরিটি হচ্ছে নারীতে, নারীর পোশাকে, নারীর চুলে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এসেছে নারী কর্মীদের ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক, লেগিংস পরা বাদ দিতে হবে। সেটা বাংলাদেশ ব্যাংক সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের কি পোশাক পরতে হবে তা ঠিক করে দিয়েছে। নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। শর্ট স্লিভ ও লেংথের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে। 21শে জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ 2-এ নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনায় ফর্মাল স্যান্ডেল বা জুতা, সাদামাটা হেডস্কার্ফ বা হিজাব পরতে বলা হয়েছে। পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফর্মাল শার্ট ও ফর্মাল প্যান্ট পরতে বলা হয়েছে। পরিহার করতে বলা হয়েছে জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট। নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। এই নির্দেশনার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এক প্রতিষ্ঠানে সবাই এক ধরনের পোশাক পরবে। আচ্ছা, কমিউনিস্ট কান্ট্রিতে বসবাস করছি মনে হচ্ছে। সেই লক্ষ্য থেকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। 21শে জুলাই থেকে এই নির্দেশ কার্যকর হবে। তিনি বলেন, পোশাক নিয়ে যেন সাম্য ঐক্য থাকে, কোনো ধরনের মানসিক বৈষম্য না থাকে, আর শালীন পোশাক যে কোনো প্রতিষ্ঠানের নারী পুরুষের জন্য বাধ্যতামূলক।
নারীদের ক্ষেত্রে শর্ট স্লিভ ও লেংথের ড্রেস ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে। কাউকে হিজাব পরতে বাধ্য করা হয়নি, তবে যারা পরবেন তাদের সাদামাটা রঙের হিজাব পরতে হবে। তো এই নির্দেশনার আগে বাংলাদেশ ব্যাংকে কেউ অশালীন পোশাক পরতেন কিনা জানতে চাইলে আরিফ হোসেন খান বলেন, না, কেউ এ ধরনের পোশাক পরেননি। তাহলে এই নির্দেশনার প্রয়োজন কেন হলো? তিনি বলেন, এখন এক এক ব্যাচে 200 থেকে 250 জন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা তরুণীরা বাংলাদেশ ব্যাংকের চাকরিতে প্রবেশ করছে। তাদের মধ্যে এখনও বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এমন আচরণের প্রবণতা দেখা যায়। বেশ কিছুদিন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে পোশাক কী পরতে হবে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তো আপনারা চিন্তা করেন যে এর আগে কি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা সদ্য পাশ করে আসে নাই, নাকি এটা নতুন এসেছে? তারা কি মনে করে নাই তারা এখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এবং তারা তাদের কমফোর্টেবল পোশাক যেটা দিয়ে তারা ভালো ফিল করে সেটা তারা পরবে। কিন্তু এইখানে এই যে শর্ট পোশাকে কেন ইমানদণ্ড দাঁড়িয়ে যায়? মানে বিষয়টা কি? মানে শর্ট পোশাক, লেগিংস এগুলি পরা মানে পরিহার করতে হবে কেন? যদি এটা রুচিশীল পোশাক পরে, লেগিংস পরেও তো রুচিশীল পোশাক হয়, তাই না? হয় না? কিন্তু এইখানে তারা রুচিশীল বলতে সেই রুচিটা নির্ধারণ করবে কি নারী না পুরুষ, এটা কিন্তু একটা ভেবে দেখার বিষয় আছে। আবার সেইখানে তারা বলেছে যে এইটা নাকি এনফোর্স করার জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে, এক কর্মকর্তা এটা দেখভাল করবেন। অর্থাৎ 22 পুলিশ, পোশাক পুলিশ থাকবে, কিন্তু সেই পোশাক পুলিশের পোশাকটা কী হবে? সেই পোশাক পুলিশের পোশাকটা কী হবে? দাড়ি, টুপি, জুব্বা সেইটা, এবং সেই পোশাক পুলিশ নির্ধারণ করবে নারী কি পরবে। চিন্তা করে দেখেন, মানে সেই পোশাক পুলিশের পোশাক যে ঠিক আছে সেইটা নির্ধারণ করার দায়িত্বটা কার? এবং আজকে এই এমন এক সময়ে এই নির্দেশনাটা দেওয়া হয়েছে, এটার কি খুবই প্রয়োজন ছিল? দেশে কি আর কোনো কাম নাই এই সরকারের যে এত কিছু হয়ে যাচ্ছে? তো এই সরকার তো অনেক কিছু করতেছে নিজেদের পিঠ বাঁচানোর জন্য, নিজেদের গদি পাকাপোক্ত করার জন্য, কারণ তাদের ছুটির ঘন্টা তাদের বেজে গেছে, এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নাই। আজকে এক বন্ধুর সাথে কথা বলতেছিলাম, তিনি বলতেছিলেন যে আপনারা কোন দিক দিয়ে কি কথা বলেন, বিষয়টা কি একবারও চিন্তা করলেন না, একবারও বুঝলেন না যে আসল ঘটনাটা কি? আমি বললাম, আসল ঘটনাটা কি? তো তারা বলল যে গোপালগঞ্জে এই সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে, এই আর্মি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে। সুতরাং সেই হত্যা ধামাচাপা দিতে গোপালগঞ্জ ইস্যুকে সাইড স্টেপ করতে, ঢাকা দিতে এই বিমানের দুর্ঘটনা ঘটিয়েছে। তা আমি বললাম, তো আরে এটা তো আগে ভাবি নাই, বিষয়টা এই পর্যন্ত। ভালো থাকবেন, নমস্কার।